টানা এক সপ্তাহে বৃষ্টিপাতে একদিনের বিরতি দিয়ে আজ ভোর থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে হাওড়াঞ্চলে। ফলে অবশিষ্ট ধান ঘরে তোলা নিয়ে নতুন করে বিপাকে সেখানকার কৃষকরা। এখনও তলিয়ে আছে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের বিস্তীর্ণ ফসলি ক্ষেত। বৃষ্টিপাত অব্যাহত থাকলে অবশিষ্ট ধান ঘরে তোলা নিয়ে সংশয় কৃষকের। সেই সাথে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। বৃষ্টিতে তলিয়ে যাওয়া ধান মাড়াই করে ঘরে তোলার সব চেষ্টা চালাচ্ছেন হতভাগা হাওড় অঞ্চলের কৃষক। ধান নয়, যেন বেঁচে থাকার স্বপ্ন। সোনালী ধানে লুকিয়ে আছে পরিবার পরিজনের জীবন জীবিকা। টানা বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জ সহ সীমান্তবর্তী বিভিন্ন জেলার অধিকাংশ হাওর তলিয়ে গেছে। চোখের সামনে সবকিছু শেষ দেখেও যেন কিছুই করার ছিল না কৃষকের। বিলাপ করেছেন আর সৃষ্টিকর্তার কাছে চেয়েছেন সাহায্য। হইল কেউ তো দেখাশোনা করলো না, কেউ আমরা খবর হয় না। এই গরিব মানুষ আমরা বাঁচতাম কেমনে? ধান খারছি যে বাঙাইলে অর্ধেক যায় কি মেশিনের সাথে, আবার কিছু মহিলারা ওইটারে জারতেছে। বাচ্চা খাইতে এইবারের বছরটা আমরা তুলতে হইব, নাইলে তো আমরা কোনো পথ নাই। একই চিত্র কিশোরগঞ্জের অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা উপজেলার। তলিয়ে গেছে শত শত হেক্টর জমির আধা পাকা ধান। এদিকে সোমবার ভোর থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে হবিগঞ্জে। জেলার কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে হাওড় অঞ্চলে এ পর্যন্ত প্রায় 60% ধান কাটা হয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে অবশিষ্ট ফসল মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা কৃষকদের। ওদিকে টানা কয়েকদিনের কালবৈশাখী ঝড়, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হাওর থেকে বোরো ধান সংগ্রহে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন কৃষকরা। অনেক কৃষক ধান কেটে আনবেন সে আশা ছেড়ে দিয়েছেন। অনেক জমির ধান তলিয়ে থাকায় পচন ধরতে শুরু করেছে। অনেক কৃষক ধান কেটে আনবেন সে আশা ছেড়ে দিয়েছেন। আমরা তো পাম্পে পানি রীতিমতো নাই চাই, আমরা বড় বিগ্লান্তিত পড়ে গেছি। আমরা ধান গেছে কি সব মুড়ো। 10 কিয়ারের মধ্যে এখন পর্যন্ত আমি কাশি লাগাইছি না, মানে কাটছি না। আমি নিজে 13 কিয়ার দিয়ে ক্ষেত করছি, 8 কিয়ার আমার পানি মুড়ো। মৌলভীবাজার কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলায় বোরো ধানের আবাদ হয়েছে 62,400 হেক্টর জমিতে। বৃষ্টিতে তলিয়ে গেছে 2,349 হেক্টর জমির ধান। চোখের সামনে মাঠের পর মাঠ কাঁচা পাকা ধান এখনো পানির নিচে পচে নষ্ট হতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন জেলার হাজারো প্রান্তিক কৃষক। ভাই এগুলো আগে কাটতে পারি না, এই যে দেখেন অর্ধেকগুলা ধান ভাই কাঁচা, এই যে ভিজারা সবটা ভিজাই কাঁচা। এটা ভাই খাটার মতো এখনো যোগ্য হয়েছে না। যদি যোগ্য হইতো তাহলে আমরা কাটতে পারতাম ভাই। বহু কৃষকের মাঠের ধান এখনো কাটা হয়নি। চলতি মৌসুমে ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আধুনিক কৃষি যন্ত্রপাতির সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে সময়মতো ধান মাড়াই করা সম্ভব হচ্ছে না। ফলে কাঁচা পাকা ধান মাঠেই নষ্ট হচ্ছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফেরা শিশুরাও ফের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অভিভাবকদের আরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। কিছুটা কমার পর আবারও সারা দেশে বাড়তে শুরু করেছে হামের প্রাদুর্ভাব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জটিল সংক্রমণ নিয়ে ঢাকায় আসছে শিশুরা। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতালে গিয়ে হাম আক্রান্ত রোগীদের ভিড় দেখা যায়। গত 24 ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে 21 জন রোগী হামের উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন 2 শিশুর মৃত্যু হয়েছে। এতে করে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন রোগীর স্বজনরা। হাম ধরা পড়ছে, ওর শরীর প্রচন্ড খারাপ, এটা বলছে যে অবস্থা খুব সিরিয়াস। আমার তো যখন আমার বাচ্চা অসুস্থ হয়েছে আমার অনেক খারাপ লাগছে, আমি সাথে সাথে ঢাকা নিয়ে আসছি। ঠান্ডা, জ্বর, তারপরে হাম, শ্বাসকষ্ট, এগুলো নিয়ে ভর্তি হয়েছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বেশিরভাগ শিশুই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হচ্ছে। এতে করে সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। তাই অভিভাবকদের আরও সচেতন হওয়ার তাগিদ চিকিৎসকদের। এখন গতকালকে 21টা ভর্তি হয়েছে, এর প্রায় ম্যাক্সিমামই দেখা যাবে আইসিইউ লাগার মতো।
কিন্তু আমাদের এখানে আইসিউ 14টা বেড মাত্র, কিন্তু যে আইসিউতে যে রোগীগুলো আছে সেগুলো কিন্তু দীর্ঘ সময় রাখতেছে ভালো হইতে, কারণ অক্সিজেনটা সহজে ফ্রি করা যাচ্ছে না, কারণ বাইলেটারাল নিউমোনিয়া এত বেশি, লাং একদম দুই পাশে সাদা হয়ে যাচ্ছে, এগুলো রিকভারি করতেও 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ লেগে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দেশে গত 1.5 মাসে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে 294 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত ও উপসর্গ মিলিয়ে হাম রোগীর সংখ্যা 40,000 ছাড়িয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পদ বঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে নোয়াখালীর মাইজদীতে জেলা স্কুলের সামনে টায়ার জ্বালিয়ে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের পদবঞ্চিতরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এদিকে রাঙামাটি দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল পদবঞ্চিতরা। এ সময় ছাত্রদলের নতুন কমিটির পক্ষে স্লোগান দিয়ে দলীয় কার্যালয় অতিক্রম করার সময় তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে পদবঞ্চিতরা। এই ঘটনায় প্রশাসন জেলা বিএনপি কার্যালয় এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। এছাড়া সকালে বান্দরবানে ছাত্রদলের আহ্বায়ক কমিটির বাতিলের দাবিতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। আর কিশোরগঞ্জে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটির প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি মিল কলকারখানাগুলোতে আগ্রহী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বন্ধ কলকারখানা নিয়ে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এসব বন্ধ কলকারখানা চালু করতে চায় সরকার। সরকার দেশে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের পোশাক পরিবর্তনের পর বছর না পেরোতেই আবারও পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের 5 আগস্টের পর যেসব দাগী আসামি জামিনে মুক্ত হয়েছে তারা নতুন কোনো অপরাধে জড়িয়ে পড়ে কিনা সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলেও জানান মন্ত্রী। নজরানা চৌধুরী রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে 2025 সালেই নতুন পোশাক পায় পুলিশ বাহিনী, কিন্তু বছর না পেরোতেই পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আসছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেট্রোপলিটন এলাকা ও এর বাইরে সারা দেশের পুলিশ আগের পোশাকেই ফিরছে। তবে উভয় ক্ষেত্রেই প্যান্টের রং খাকি হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই। এই হিসাবে তাদের সাথে আলোচনা করে আমরা বিস্তারিত আলোচনা করে এটা একটা গ্রহণযোগ্য পোশাক হিসেবে দিয়েছি। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনা হয় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। 24-এর 5 আগস্টের পর অনেক অপরাধী জামিনে মুক্ত হয়েছে, যেটি আদালতের বিষয়। তবে সেই অপরাধীরা নতুন করে অপরাধে জড়িয়ে পড়ছেন কিনা সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 5 আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে, আমরা তখন লক্ষ্য করেছি। স্বভাবগত অপরাধী বলে অনেকেই চিহ্নিত। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরাধ সংগঠন করবে, এটা একটা স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি। আইনানুগভাবে যথাযথ প্রক্রিয়ায় আমরা সবকিছু ব্যবস্থাপনার চেষ্টা করছি। এক্ষেত্রে পুলিশও ব্যতিক্রম নয়। রোহিঙ্গা জনগোষ্ঠীকে কেন্দ্র করে যেন কোনো প্রকার অপরাধ কার্যক্রম পরিচালিত না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল পরিচালনা করা হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। হাওড়ের কৃষকদের আগামী 3 মাসে 7,500 করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। এছাড়া বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি ফ্লাইং একাডেমি করার পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এসব কথা জানান তারা। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। দৃশ্যমান
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো রাজধানী থেকে জেলা পর্যায়ের সমস্যা, সরকারের লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নে ৮ বিভাগ ও ৬৪ জেলার প্রশাসকদের সাথে মতবিনিময় করেন কৃষি, বাণিজ্য, সড়ক পরিবহন ও সেতু, পরিকল্পনা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দ্বিতীয় দিনের ডিসি সম্মেলনে প্রথম সেশনে যোগ দিয়ে কৃষিমন্ত্রী বলেন, হাওরের কৃষকদের আগামী ৩ মাসে ৭,৫০০ করে টাকা দেয়া হবে। আর বাণিজ্যমন্ত্রী জানান, চলতি বছরই 25টি পাটকল ও 25টি বস্ত্রকল চালুর জন্য বেসরকারি খাতে হস্তান্তর করা হবে। ত্রাণ তহবিল এবং অন্য তহবিল থেকে, দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে আমরা একটা অ্যামাউন্ট অফ মানি আমরা ওইটা লিস্ট করা হচ্ছে। এরা সবাইকে সহযোগিতা করব আমরা। এখন যে পরিমাণ ক্ষতি হয়েছে ওইটা পোষায় দেওয়া তো সরকারের পক্ষে সম্ভব হবে না, তবে এই লোকটা যেন মহাবিপদে যেভাবে মানসিক চাপে আছে ওখান থেকে একটু লাঘব করা, সেটা 7,500 টাকা থেকে আস্তে আস্তে আমরা বাড়াবো, উপরের দিকে যাব। সাধারণভাবে সেই মানুষগুলির একটা প্রত্যাশা থাকে যে আমার শিল্পগুলি কবে চালু হবে, কত তাড়াতাড়ি চালু করা সম্ভব, কোনটার সমস্যাটা কি এবং কিভাবে আমরা সেটা সমাধান করতে যাচ্ছি আগামী দিনে। আমরা নতুন ইনভেস্টর যুক্ত করে, কোনোটার মডার্নাইজেশন করে, এই সমস্ত বিষয়ে তাদের ধারণা দিয়েছি। দিনের শেষ সেশনে অংশ নিয়ে সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী বলেন, সড়কে চাঁদাবাজি করলে তাদের আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা চাঁদাবাজি ওনারা নিয়ন্ত্রণ করেন, নিশ্চয়ই তারা তৎপর আছেন। সড়কে চাঁদাবাজি নিয়ে আমি এর আগে অনেকবার কথা বলেছি, আমি আবারও আপনাদেরকে বলতে চাই, চাঁদাবাজির কোনো সুযোগ নাই। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী বলেন, দ্রুতই দেশের 8টি অব্যবহৃত বিমানবন্দর চালু করা হবে। উদ্যোগ নেওয়া হয়েছে ঠাকুরগাঁ, তারপরে আমরা বগুড়া, আমরা যদি 7 তারিখে বগুড়া যাচ্ছি দেখার জন্য, ওইখানে আমরাও চাচ্ছি এখানে ওই বগুড়ার তো থাকবে, এয়ারপোর্ট হবে, প্লাস আমরা ফ্লাইং একাডেমিও করতে চাচ্ছি ওইখানে। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ডিসিদের পক্ষ থেকে সরকারের প্রকল্পগুলোকে কার্যকর করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে জেলা পর্যায়ে স্থাপনের প্রস্তাব এসেছে। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমাও এখানে অসীম নয়। 17 সালের প্রকল্প নেওয়া হয়েছে, এখনো সেটা চলমান, কয়েক দফা সংশোধন এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় ব্যতিরেকেও সময়সীমা নির্ধারণ হচ্ছে। এইসব ক্ষেত্রে যে বাধাগুলো হচ্ছে, কেন প্রকল্প যথাসময়ে এবং সাশ্রয়ীভাবে আমাদের বাস্তবায়ন হয় না, সেইগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। একই দিন সড়ক, নৌ, শিল্প, বাণিজ্য, কৃষি, অর্থ, বিমানসহ 10টি মন্ত্রণালয় ও 9টি বিভাগের মন্ত্রী ও সচিবদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আইন প্রণয়ন সহ নারীর অধিকার নিয়ে কাজ করতে চান নবনির্বাচিতরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর সমাধিস্থলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত বিএনপির নারী সংসদ সদস্যরা। সঙ্গে ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব আশা করেন গণতন্ত্র ও নারী অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন তারা। নারী সদস্যরা এখানে শপথ গ্রহণ করেছেন যে তারা বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে এবং জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত করতে তারা তাদের ভূমিকা রাখবেন। দল তাদের উপর যে আস্থা রেখেছে, দেশের স্বার্থে তার যথাযথ মর্যাদা রক্ষা করতে চান সংসদ সদস্যরা। আজকে আমরা মনে করি এই দিনটি আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস, যে যার মধ্য দিয়ে আমরা নারীরা, শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছি, তার প্রতি অবশ্যই দৃষ্টি রাখবো। নারীদের সম্মান, নারীদের শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন, নারীদের কাজের পরিবেশ সেই জায়গাটার জন্য সুন্দর থাকে, সেটা নিয়ে কাজ করা। দলীয় ইস্তেহার ও জুলাই সনদে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার ছিল নির্বাচিতদের কণ্ঠে।
জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে একথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ট্রাইব্যুনালের বর্তমান কাজ নিয়ে কোনো প্রশ্ন নেই। মন্ত্রী জানান, ট্রাইব্যুনালের সমস্যাগুলো তিনি শুনেছেন, সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। বলেন, প্রসিকিউশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ যাচাই করা হচ্ছে। হাইকোর্টের বিচারকদের বয়স ৬৭ থেকে কমানোর আলোচনা বিবেচনা করা হবে বলেও তিনি জানান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশে বাধা প্রধান বিচারপতির প্রশাসনিক সিদ্ধান্ত, তবে বিষয়টি প্রধান বিচারপতি পুনর্বিবেচনা করবেন বলেও আশা আইনমন্ত্রীর। ভবিষ্যতে আমরা এই বিষয়ে পদক্ষেপ আমি আমার জায়গা থেকে এখন পর্যন্ত বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাইনি। পাইলে নিশ্চয়ই আমরা দেখব। সাবেক প্রধানমন্ত্রী সহ যাদের এই মধ্যে সর্বোচ্চ সাজা হয়ে গেছে, পলাতক আছে, সরকার জানেও তারা ভারতে সহ কোথায় কোথায় আছে সেই রিপোর্ট আছে, তাদেরকে যেহেতু যারা ভুক্তভোগী তাদের দাবি এগুলো কার্যকর করা, সেই ক্ষেত্রে সরকারের এখন পদক্ষেপ কি? এই মানে তাদেরকে ফিরিয়ে আনা কি ব্যাপার? আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটার উপরে কাজ করছে।